প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। পরম করুণাময় আমাদের সবাইকে সুস্থ রাখুন। এই করোনাকালীন সময়ে আমরা সবাই যাতে ভালো থাকি সেটাই সৃষ্টিকর্তার নিকট আমাদের প্রার্থনা। আজকে আমরা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করব। আসো আমরা আজকের পাঠে সরাসরি চলে যাই। সবাইকে স্বাগত জানাই আজকের সেশনে। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাসেস। এই সময় তোমরা পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের প্রতি যত্ন নেবে। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রিসার্চ মেথোডোলজি এন্ড স্ট্যাটিস্টিক্স এবং লেকচারটির নাম হচ্ছে প্রিপারেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড কনস্ট্রাকশন অফ হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ওজিভ কার্ভ। অর্থাৎ বিভিন্ন উপাত্ত থেকে কিভাবে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করা যায় এবং সেই সারণীর সাহায্যে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, বিশেষ করে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করা যায়, সেই তিনটি আমরা দেখানোর চেষ্টা করব এই 40 মিনিট সময়ের মধ্যে। তাহলে আসো আমরা, আর আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ, সিলেট। প্রথমেই আসি আজকের আলোচনার শিরোনামে। গণসংখ্যা তৈরি করতে যাচ্ছি, গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন জিনিসটা কি সে সম্পর্কে একটু ধারণা নেই। আমরা জানি বিভিন্ন তথ্য উপাত্তগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, সেগুলো ব্যবহার উপযোগী থাকে না। তাই কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে তথ্য উপাত্তকে কতগুলো ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী ও গণসংখ্যা আকারে একটি সারণী উপস্থাপন করলে তাকে গণসংখ্যা নিবেশন বলে। ডিএস রবিনের মতে, a frequency distribution is a table that organizes data into classes, that is into groups of values describing one characteristics of the data. অর্থাৎ মূল কথা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কোন উপাত্তগুলোকে কতগুলো ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে সারণীবদ্ধভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এতে করে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি, সহজে কাউন্ট করতে পারি, সহজে সেটা আমাদের দৃষ্টি আকর্ষিত হয়। এখন আসো আজকে আমরা একটা মূল সমস্যায় চলে যাই। ধরে নিই কোনো একটি পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। 10 শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং সেই সারণী থেকে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করো। আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। তা আসো আমরা ডাটাগুলা দেখে নিই। ঠিক প্রতি লাইনে 10টি করে উপাত্ত রয়েছে। 4টি লাইনে বা সারণীতে আমরা সারিতে দিয়েছি, মোট 40টি উপাত্ত রয়েছে। শিক্ষার্থীরা তোমরা সেই উপাত্তগুলো প্রথমেই তোমাদের খাতায় উঠিয়ে নাও, ধীরে ধীরে একটু উঠিয়ে নাও। আমি এখানে একটু বিরতিতে আছি, তোমরা দ্রুত উপাত্তগুলোকে একটু উঠিয়ে নাও। 40, 38, 44, 28, 60, 21, 35, 42, 40, 36, 50, 67, 25, 54, 30, 48, 65, 35, 55, 39। এমনি ভাবে তোমরা ডাটাগুলো দেখে নাও। 72, 44, 70, 55, 53, 21, 76, 46, 57, 67, 51, 34, 41, 56, 62, 42, 64, 73, 38 এবং 41। উপাত্তগুলো উঠে নেওয়ার পরে আমরা এর সাহায্যে প্রথমেই দেখো সমাধান। সমাধান করতে গিয়ে আমরা লিখবো প্রদত্ত তথ্যের সর্বোচ্চ মান। আমরা দেখব যে এখানে মোট কতটি উপাত্ত আছে। প্রথমে লিখবো মোট উপাত্তের মান সমান সমান n।
মোট উপাত্তের মান বা n সমান 40। এছাড়াও আমরা দেখব পদার্থ তত্ত্বের মোট সর্বোচ্চ তথ্যমান সারণীতে তাকিয়ে দেখো 76 এবং সর্বনিম্ন মান হচ্ছে 21। সর্বোচ্চ মান মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু এইচবি, লোয়েস্ট ভ্যালু হচ্ছে এলবি 21। তো দেওয়া আছে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। শ্রেণী ব্যবধান না দেওয়া থাকলে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিতে হবে। এখন আরম্ভ সংখ্যা 20 ধরে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করে উক্ত সারণী থেকে আয়তলেখ গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করা হলো। প্রথমে আমরা সারণীটি দিচ্ছি। একটি পূর্ণাঙ্গ সারণীর 5টি ধাপ থাকে: শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যবিন্দু, ট্যালি চিহ্ন বা মিল চিহ্ন, গণসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং ক্রমযোজিত গণসংখ্যা। তবে এই ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা অজীব রেখা অঙ্কন করি, সেই ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে উন অজীব, আরেকটি হচ্ছে উদ অজীব। তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যাকে 2 ভাগে ভাগ করি, ঊর্ধ্বক্রম এবং অধক্রম। তো আমরা শ্রেণীব্যক্তিগুলো দেখি: 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। শ্রেণী মধ্যবন্ধগুলোকে দেখে নাও। 20 থেকে 30-এর মাঝখানে 25, কারণ আমরা 20 এবং 30 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করেছি। 30 এবং 40-কে যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ শ্রেণীব্যক্তিও 10। তাই 25-এর সাথে 10 যোগ করে 35, 45, 55, 65, 75 এমনি করে আমরা পেয়ে গেছি। তারপর আমরা টালি, এখানে টালিগুলো নিশ্চয়ই তোমরা এতদিনে টালিগুলা জেনে থাকবে, আরো টালি নিয়ে অনেক ক্লাসই হয়েছে। আমরা টালি চিহ্নগুলো এখানে করে দিয়েছি, দেখো টালিগুলা কিভাবে করেছে এবং গণসংখ্যাগুলো লিখে দিয়েছি। তোমরা প্রথমেই এই টালি চিহ্নগুলোকে লিখে নাও, পরে এটাকে বাসায় গিয়ে অনুশীলন করবে এবং গণসংখ্যাগুলোকে উঠিয়ে নাও এবং সর্বশেষ মোট গণসংখ্যাকে যোগ করে দেখো। সবগুলো গণসংখ্যাকে যোগ করলে হয় 40। তাহলে আসো আমরা এখন একটু এই কাজটি করতে গিয়ে প্রথমেই আবার একটু আমাদের বোর্ডের দিকে যাই, বোর্ডটাকে একটু শেয়ার করব। প্রথমে আমরা একটু সারণীটাকে এঁকে নিই। এটা ছিল শ্রেণী ব্যবধান, সিআই 20 থেকে 30, 40, 50, 60, 60 থেকে 70, 70 থেকে 80। পরের কলামটি শ্রেণী মধ্যবিন্দু, অথবা শুধু মধ্যবিন্দু লিখলে হবে। x 20 এবং 30 দ্বারা যোগ করেছি 50, 2 দ্বারা ভাগ করেছি 25, 35, 45, 55, 65, 75। পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টালি চিহ্ন। দ্বারা সংকেত করলাম। আমরা এখন টালিগুলাকে দেখাবো। আমরা যখন টালিগুলা করবো, প্রথমেই দেখো তোমাদের কাছে উপাত্তগুলো দেওয়া আছে 40, 38। আমরা প্রথমেই দেখব
40 উপাত্তটি যেখানে আছে, 40 কোথায় আছে? দ্বিতীয় লাইনে আছে, তৃতীয় লাইনে আছে। যেহেতু আমরা বলেছি বহির্ভূত পদ্ধতিতে, তাই 40টা আমরা টালি কাটবো পরবর্তী সারণীতে। ঠিক তোমার প্রথম উপাত্তর 40 কেটে দিবে। পরবর্তীতে 38 দ্বিতীয় সারণীতে আছে, 44 তৃতীয় লাইনে আছে, 28 20 থেকে 30-এর মধ্যে আছে, 60 থেকে 70 এখানে দিবে যেহেতু এটা বহির্ভূত পদ্ধতি, 21 প্রথম লাইনে, 35 দ্বিতীয় লাইন, 42 তৃতীয় লাইন, 40 তৃতীয় লাইন, 36। তেমনি ভাবে আমরা ডাটাগুলাকে দেখলাম। তো শিক্ষার্থীরা আমরা ডাটাগুলা তোমরা এইভাবে কেটে দেখো, আমরা সবগুলো দেখাচ্ছি না। প্রথমবার দেখবো আমরা 4টি ডাটা আছে, দ্বিতীয় সারণীতে আমরা দেখবো 8টি ডাটা পাবো, তাই 5টি দিয়ে আমরা বান্ডেল, পরে আরো 3টি আছে, এবং তৃতীয় সারণীতে আমরা দেখেছি 10টি আছে, 10 এবং 50 থেকে 60-এর মধ্যে 8টি ডাটা আছে, টালি আছে, এবং 60 থেকে 70-এর মধ্যে আছে 6টি, 70 থেকে 80-এর মধ্যে আছে 4টি। পরবর্তী চলে যাই আমরা, টালি চিহ্নকে প্রকাশ করতে হয় গণসংখ্যা দ্বারা। লিখে নেই গণসংখ্যা এফ। টালি চিহ্ন 1 2 3 4, 4 8 10 8 6 4। মোট n দ্বারা প্রকাশ করব, মোট 40। এখন আমরা যাব পরের কলামটি, লিখব ক্রম যোজিত গণসংখ্যা, যেটাকে CF দ্বারা প্রকাশ করা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা দুভাগে বিভক্ত করছি, মানের ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম তথা অধক্রম। তো ঊর্ধ্বক্রম অনুযায়ী আমরা দেখি 4, প্রথমে 4, 4 আর 8 12, 22, 30, 36 এবং 40। নিম্নক্রমের দিকে যাই, 4 দিয়ে শুরু হবে, 4, 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর 10 28, 8 6 36, আর 4 40। এই হলো আমাদের পরিপূর্ণভাবে একটি গণসংখ্যা সারণী তৈরি করা শেষ হলো। আমরা এখন এই সারণীটির সাহায্যে আমরা এখন পরিসংখ্যানের যে কতগুলা লৈখিক উপস্থাপন রয়েছে, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, সেইগুলাকে দেখাবো। তো আসি আমরা প্রথমেই প্রাপ্ত সারণীর সাহায্যে গ্রাফ পেপারে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করা হলো। আমরা এখন আবারও বোর্ডে চলে যাব। চলো আমরা বোর্ডে দেখে নিই। প্রথমে আমরা লিখি উপাত্ত অনুসারে, প্রথমেই আয়তলেখ, গ্রাফ পেপারে আয়তলেখ অঙ্কন করা হলো। এটুকু লিখে নেওয়ার পর গ্রাফ পেপারটা আমরা নিব। যেহেতু গ্রাফ পেপার, তোমরা গ্রাফ পেপার নিয়ে বসবে, আমি একটা বোর্ডের মধ্যে দেখাচ্ছি। আমি এটাকে তোমরা গ্রাফ পেপার ধরে নাও।
প্রথমে আমরা দুটো রেখা আঁকলাম, ও এক্স ভূমি অক্ষ এবং ও ওয়াই লম্ব অক্ষ। আমরা ও এক্স ভূমি অক্ষে যে শ্রেণী ব্যবধানগুলো পেয়েছিলাম সেই শ্রেণী ব্যবধানগুলোকে একটু দেখে নেই। বিশ, 30, 40, 50, 60, 70 এবং 80। এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। সিআই। আর লম্ব অক্ষে আমরা দেখাবো গণসংখ্যা। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে 10 পর্যন্ত। তো আমরা গ্রাফ পেপারে দেখবো যে ছোট ছোট করে তার লৈখিক দাগ রয়েছে, ছোট ছোট বর্গক্ষেত্র রয়েছে। আমরা গ্রাফ পেপারের মাধ্যমে এরকম ক্ষেত্র পাবো। ধরে নিচ্ছি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এগুলো হচ্ছে গণসংখ্যা। তাহলে আমরা প্রথমেই একটি অঙ্কনের দিকে বলবো যে এখানে আমরা একটা অঙ্কন লিখে নিব ছোট করে, বা স্কেল বা পরিমাপ। সেখানে লিখব ও এক্স অক্ষে এখানে লক্ষ্য করে ছোট ছোট ঘর আছে। ধরে নিচ্ছি ছোট্ট একটা 5 ঘর আছে। 5 ঘরকে আমরা 10 দূরত্ব দেখিয়েছি। সুতরাং প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান 2 ধরেছি। ও এক্স অক্ষে প্রতি ক্ষুদ্র বর্গঘর সমান 2 একক এবং ও ওয়াই অক্ষে প্রতি, এটা ধরে নিচ্ছে তোমরা প্রতি ক্ষুদ্র 5 ঘর সমান 1 একক ধরতে পারো। প্রতি ওয়াই অক্ষে প্রতি 5 ঘর সমান 1 একক। এই একক বলতে আমরা গণসংখ্যা বুঝাচ্ছি। ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। আমরা এটুকু লেখার পরে দ্রুত আমরা সারণীটি আমাদের কাছে থাকবে। দেখব 20 থেকে 30। 20 থেকে 30-এর মধ্যে আমার গণসংখ্যা কত? 20 থেকে 30-এর মধ্যে আমার গণসংখ্যা 4। ঠিক 4-এর এবং 20-এর উপরে যে বিন্দু আছে সেখানে আমি বিন্দু তৈরি করি এবং ঠিক 30 পর্যন্ত আছে সেটাকে আমি আয়তলেখ এবং সেটাকে আমি স্কেল দ্বারাই হোক মুক্ত হস্তে হোক এঁকে নিব। তাহলে এটার মান হচ্ছে এখানকার 4। 30 থেকে 40-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 8। আমরা দেখব যে 8 কোথায় আছে, ঠিক 30-এর উপরে এবং 40-এর উপরে। আমরা সেটাকে এঁকে আবারও সেটাকে এঁকে নিব। আর 40 থেকে 50-এর মধ্যে রয়েছে 10। আমরা 10 পর্যন্ত দিয়ে এঁকে নিব। 50 থেকে 60-এর মধ্যে রয়েছে 8। আমরা আবারও 8। 60 থেকে 70-এর মধ্যে রয়েছে 6। আমরা দেখব 6। এবং 70 থেকে 80-এর মধ্যে আমাদের গণসংখ্যার মান হচ্ছে 4। আমরা ঠিক 4-এর মধ্যে আসব। মুক্ত হস্তে লিখিত, তাই অনেকটা একজাক্টলি পরিমাপের নয়। তোমরা সেদিকে গ্রাফ দিকে যখন করবে ঠিক হয়ে যাবে। তাহলে এটা লিখবে চিত্র আয়তলেখ, দ্যাট মিনস ইটস এ হিস্টোগ্রাম। তাহলে আমরা এখানে
ও এক্স অক্ষ নিয়েছি, ও ওয়াই অক্ষ নিয়েছি, নিয়ে আমরা ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান দেখিয়েছি, লম্ব অক্ষে আমরা গণসংখ্যা দেখিয়েছি এবং ও এক্স অক্ষে প্রতি এক ক্ষুদ্র গড় সমান দুই গণসংখ্যা দুই শ্রেণী ব্যবধান ধরেছি এবং ও ওয়াই লম্ব অক্ষে প্রতি ক্ষুদ্র 5 গড় সমান এক গণসংখ্যা তথা এক একক ধরে আমরা এই আয়তলেখটি অঙ্কন করেছি। তাহলে আমরা এখানে গণসংখ্যাটা শেষ করলাম। এবার আমরা এই উক্ত সারণীর সাহায্যে আবারও দেখাবো হিস্টোগ্রাম। আমরা ইচ্ছে করলে এই গ্রাফের এই রেখার উপর দিয়ে আমরা করতে পারবো, কিন্তু না করে আমরা নতুন করে আবার একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। আমরা আবারও ও এক্স এবং ও ওয়াই রেখা এঁকে নেই। এখানে লক্ষ্য করবে যে আয়তলেখা অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যবিন্দু প্রয়োজন নেই, কিন্তু গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য শ্রেণী মধ্যবিন্দু অত্যাবশ্যক। তাই আমরা নিচে শ্রেণী ব্যবধান না লিখে যে শ্রেণী মধ্যবিন্দুগুলো পেয়েছিলাম, সারণীর দিকে তাকাও, এরকম করে ছিল। পঁচিশ, 35, 45, 55, 65 এবং 75। এখানেই শেষ। আর গণসংখ্যাগুলো আগের মতোই আমরা দেখব। এক, দুই, তিন, এবং এখানে আমরা লিখে নিব গণসংখ্যা অর্থাৎ এফ। আর এটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু এক্স। এবং আমরা চিত্রটা লিখবো, সেই চিত্রটা পরে লিখছি। প্রথমে আমরা দেখব ও এক্স অক্ষে আমরা শ্রেণী মধ্যবিন্দু এবং ও ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা দেখাচ্ছি। ঠিক আয়তলেখার মতোই এক্ষেত্রে আমরা ও এক্স অক্ষে প্রতি দুই ক্ষুদ্র গড় সমান এক ক্ষুদ্র গড় সমান দুই শ্রেণী ব্যবধান এবং ও আই লম্ব অক্ষে প্রতি গ্রাফ যদি বড় হয় 5 ক্ষুদ্র গড় সমান এক গণসংখ্যা ধরে আমরা এই অঙ্কনটি করতে যাচ্ছি। তাই আমি অঙ্কনের মধ্যে চেঞ্জ করলাম না, ও এক্স অক্ষে প্রতি ক্ষুদ্র গড় সমান 2 একক এবং ও ওয়াই অক্ষে প্রতি 5 গড় সমান 1 একক, অর্থাৎ এক গণসংখ্যা ধরে আমরা এখানে গণসংখ্যা বহুভুজ অনেকগুলো অঙ্কন করব। তা আসি আমরা প্রথমেই সারণীটি নিয়ে। আমাদের প্রথম শ্রেণী মধ্যে হচ্ছে 25। 25-এর ঘরে আমরা দেখব গণসংখ্যা কত ছিল। ঠিক 25-এর উপরে আবার গণসংখ্যা 4-এর পাশে আমরা সেখানে একটি বিন্দু দেই এবং 35-এর পরে দেখব এখানে আছে 4-এর পাশে আমরা দিলাম এবং 35-এর উপরে আমাদের গণসংখ্যা হচ্ছে 8। আমরা 35-এর উপরে আবারও 8 দিয়ে দিলাম
এবং 45-এর উপরে আমাদের গণসংখ্যা হচ্ছে 10। আমরা 45 যেখানে আছে ঠিক তার উপরে 10, এবং 55-এর উপরে হচ্ছে 8। আমরা আবারও 55-এর মধ্যে 8-এ চলে আসি। 65-র উপরে 6, এবং 75-এর মধ্যে ছিল 4। আমরা বিন্দুগুলাকে পেলাম। এই যে আমরা 4, 8, 10, 8, 6 বিন্দুগুলা পেলাম, সেই বিন্দুগুলাকে এখন আমরা মুক্ত হস্তে বা স্কেল দ্বারা একে সংযুক্ত করে নিব। তারপর 8 থেকে চলে গেল 10-এ, 10 থেকে আবার নিম্নগামী হয়ে এসেছে 8, 8 থেকে সেটা এসেছে 6, 6 থেকে সেটা এসেছে 4। এই যে একটি কতগুলো বিন্দু পেলাম, ভুজ পেলাম, তাহলে এই যে আর এখান থেকে শুরু হয়েছে, তাই এটাকে আমরা সংযুক্ত করে দিলাম, এখানেও তাই করলাম। তাহলে এটা কিন্তু ছিল 10, 8, 8, 4, 6, 4, এবং এটাই হচ্ছে একটি চিত্রটা যে আঁকলাম, সেই চিত্রটির নাম হচ্ছে গণসংখ্যা বহুভুজ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। এক্ষেত্রে আবার একটু বলে নিচ্ছি শেষ করার পূর্বে, দুটো রেখা নিলাম, ও এক্স এবং ওয়াই রেখা। ও এক্স রেখায় আমরা শ্রেণী মধ্যবিন্দু, এবং ও ওয়াই রেখায় আমরা গণসংখ্যা, ও ওয়াই রেখায় আমরা গণসংখ্যা দেখাচ্ছি, এবং ও এক্স অক্ষে প্রতি 2 শ্রেণী ব্যবধান সমান আমরা এক ক্ষুদ্র গড় সমান আমরা 2 শ্রেণী ব্যক্তি ধরেছি, এবং ও ওয়াই লম্ব অক্ষে প্রতি ক্ষুদ্র 5 বর্গ গড় সমান 1 গণসংখ্যা ধরে এই কনস্ট্রাকশন বা ফ্রিকোয়েন্সি পলিগনটি এঁকেছি। আমরা সারণীর সাহায্যে এতক্ষণ পর্যন্ত আয়ত লেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। এ পর্যায়ে আমরা এই সারণীর সাহায্যে গণসংখ্যা গুলোর সাহায্যে একটি অজীব রেখা অঙ্কন করব। তার পূর্বে আমরা একটু মুছে নিই, আমরা এটা একটু মুছে নিচ্ছি। কয়টায় শুরু করছিলাম মনে নেই। তা আমরা আবারও বোর্ডের দিকে যাই এবং সারণীর সাহায্যে একটি অজীব রেখা অঙ্কন করব। একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে কিভাবে আমরা একটি অজীব রেখা অঙ্কন করতে পারি। ঠিক আবারও আমরা ও ওয়াই, ও এক্স, ও এক্স এবং ও ওয়াই দুটো রেখা আমরা এঁকে নিব। এই ক্ষেত্রে যে শ্রেণী ব্যক্তিগুলো ছিল আমরা সেগুলো একটু মার্ক করে নিব। 20, 30, 40, 50, 60, 70 এবং 80, এবং এখানে লিখে নিব আমরা শ্রেণী নিম্ন ও উচ্চ সীমা অথবা শ্রেণীর সীমা। শ্রেণীর সীমাটাকে দুই ভাগে ভাগ করি আমরা, শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমা। এবং কিসের ছবি আঁকতেছি আমরা সেটা বলে দিব, এখনো আঁকি নাই, আমরা আঁকার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে
অজীব রেখা, তাই আমরা একটু লিখেও লিখতে পারি। চিত্রটা লিখবো আমরা অজীব রেখা। অজীব রেখা আমরা জানি দুই রকম, একটা অনুঅজীব, একটা অধ-অজীব বা অধি-অজীব। এখানে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে ও এক্স অক্ষে শ্রেণী নিম্ন এবং উচ্চ সীমাকে আমরা দেখাই, এবং ও ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। একটু ভার্টিক্যালি লিখতে পারলে ভালো হতো, ক্রমযোজিত গণসংখ্যা, যেটাকে আমরা বলি সিএফ। ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে মার্ক করে নিচ্ছি। এখন আসো, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা শুরু হয়েছে 4 দিয়ে, শেষ হয়েছে 40-এ ঊর্ধ্বক্রম, আর নিম্নক্রমে ঠিক তাই অনুরূপভাবে শুরু হয়েছে 4 দিয়ে, শেষ হয়েছে 40 দিয়ে। তাহলে আমরা আসি এখানে ক্ষুদ্র করে দেখবে ও ওয়াই অক্ষে যে গ্রাফ পেপারটি হাতে নাও, নিয়ে দেখো 5 ঘর পরে পরে একটি ভিন্ন রঙের মার্ক করা আছে, আমরা সেগুলোকে চিহ্নিত করে নিই। পাঁচ, 10, 15, 20, 25, 35, 25, 30, 35 এবং 40, এগুলো ক্রমযোজিত গণসংখ্যা শো করছি আমরা। এ পর্যায়ে এখানে লক্ষ্য করবে ছোট ছোট 5টি ঘর আছে, 1, 2, 3, 4, 5 করে গ্রাফের মধ্যে ছোট ছোট ঘর আছে। আমরা প্রথমেই দেখব, আমরা শ্রেণী নিম্ন এবং উচ্চ সীমার ক্ষেত্রে উচ্চ সীমায় যখন দেখব আমরা অনুঅজীব যখন ধরবো, আমরা উচ্চ সীমাগুলোকে প্রথম ধরে নিব। 20 থেকে 30-এর উচ্চ সীমা হচ্ছে 30। আমরা এই 20 থেকে 30-এর উচ্চ সীমা 30 এবং এর গণসংখ্যা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4, অর্থাৎ শ্রেণীর মানের ঊর্ধ্বক্রম। ক্রমযোজিত গণসংখ্যার ঊর্ধ্বক্রমে লক্ষ্য করে এর মান হচ্ছে 4। ঠিক তাই 30-এর উপরে 4, 5 এর নিচে 1 ঘর নিচে, 5 এর 1 ঘর নিচে নাও 4, একটা বিন্দু দিয়ে দাও। তারপরে দেখবো আমরা 40, 40-এর মধ্যে গণসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 12, আমরা 40-এর উপরে দেখবো 12, 10-এর উপরে 2 ঘর, অর্থাৎ আমরা এখানে ধরতে পারছো, লিখে নিই সুবিধা হবে, অঙ্কনটা আগে লিখে নিই তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। অঙ্কন প্রথমে আসি, ও এক্স ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান সমান 1 গড় সমান 2 একক, এবং ও ওয়াই লম্ব অক্ষে প্রতি 1 গড় সমান 1 ক্রমযোজিত, লক্ষ্য রাখবে গণসংখ্যা নয়, ক্রমযোজিত গণসংখ্যা ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। এখন এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি 20 থেকে 30-এ ছিল 4, 40-এর উপরে ছিল 12, 50-এর উপরে ছিল 22, আমরা 50-এর উপরে 22-এ বিন্দু দিয়ে নিই। 60-এর উপরে ছিল 30, 70-এর উপরে ছিল
36, 35-এর উপরে এবং 80-এর উপরে ছিল